নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হেলথলাইনের আরও একটি নতুন এপিসোড। হেলথলাইন আপনার আমাদের সবার সুস্থ থাকার কথাই বলে, কারণ আমরা সময়ের সাথে যেভাবে এগিয়ে চলেছি নানা রকম রোগ ব্যাধি আমাদের শরীরে আসে সময়ের সাথে সাথে। কিন্তু আমরা যদি একটু সতর্ক থাকি, সচেতন থাকি এবং রোগটা কিভাবে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি তার থেকে সবকিছু জানতে পারি, আমরা কিছুটা হলেও কিন্তু নিজেদেরকে ভালো রাখতে পারি। আমাদের মোটো একটাই, আমরা সুস্থতার সাথে জীবন যাপন করব, সুস্থতার সাথেই বাঁচবো। তাই আমাদের হেলথলাইনের এই বিশেষ অনুষ্ঠান প্রত্যেকদিন বিকেল ঠিক 5:30 থেকে CTVN এর পর্দায়। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা ভীষণ একটি কমন বিষয়, সেটা হলো ডায়াবেটিস, অর্থাৎ মধুমেহ যাকে বলি। ডায়াবেটিস বিশেষভাবে যদি বলি, প্রত্যেকটি মানুষ এর সম্পর্কে কম বেশি করে জানেন। যারা বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত তাদের অনেক বেশি সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হয়, তাদের লাইফ থেকে অনেকটা আনন্দগুলো হারিয়ে যায়। কি না টেনশনে, প্রচুর পরিমাণে মেডিসিন খাচ্ছেন, খাবার দাবার হয়তো অনেকে খুব ভোজন রসিক মানুষ হলেও অনেক খাবারকে এড়িয়ে চলছেন। এবং যাদের শরীরে ডায়াবেটিস এখনো বা বাসা বাঁধেনি তারাও ভাবছেন আগে থেকে সুস্থ থাকতে হবে সবার আগে, তার কারণ ডায়াবেটিস যেন কোনোভাবেই শরীরে না আসে। শুধুমাত্র ডায়াবেটিস তো নয়, ডায়াবেটিস যদি একবার শরীরে বাসা বাঁধে আরও নানা রকম রোগ হয় এবং এটাই ভয়ের কারণ। বিভিন্ন রকম সমস্যা কিন্তু একটি মানুষের হয়ে থাকে, বিশেষ করে যদি ডায়াবেটিস একবারে শরীরে থাবা বসায়। আজকে বিষয় যেটা থাকছে ডায়াবেটিক ফুড, এই বিষয় নিয়ে আলোচনা করব এবং অবশ্যই এই বিষয়ে যিনি বিশদে জানাবেন যে এটা কিভাবে এর থেকে আমরা ভালো থাকতে পারি, যাতে আমাদের এই যে ডায়াবেটিক ফুডে যারা ভুগছেন, যাদের অলরেডি ডায়াবেটিক ফুড হয়ে গেছে, তারা কি ব্যবস্থা অবলম্বন করলে খানিকটা ভালো থাকবেন, কোন সময় ডক্টরের কাছে যাওয়া উচিত, কি সচেতনতা অবলম্বন করা উচিত, এই বিষয়ে যিনি বিশদে বলবেন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর তীর্থঙ্কর শতপথী, কনসালটেন্ট ডায়াবেটোলজিস্ট। প্রথমে অনেক স্বাগত জানাবো ডক্টর আপনাকে। নমস্কার ডক্টর, আমরা যখন ডায়াবেটিস কথাটা নিয়ে আমরা আলোচনা শুরু করি তার সঙ্গে সঙ্গে অনেক রকম কমপ্লিকেশনসগুলোর কথা মাথায় আসে, তবে মূলত আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করছি ডায়াবেটিক ফুড, আমরা ঠিক কোন অবস্থাটাকে বলছি ডায়াবেটিক ফুড? ডায়াবেটিস একটি ক্রনিক রোগ, যে রোগের জন্য অনেক কিছু কমপ্লিকেশনস আসতে পারে। আমরা সবাই জানি অনেক রকম কমপ্লিকেশন, চোখের কমপ্লিকেশনস হয়, হার্টের কমপ্লিকেশনস হয়, লিভার হয়, কিডনি হয়, নার্ভের কমপ্লিকেশনস হয়। এর মধ্যে একটি ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশন হচ্ছে ডায়াবেটিস ফুড। ডায়াবেটিক ফুড ডিজিজ নানা কারণে হতে পারে, কিন্তু এটি আমরা সবসময় রোগ হিসেবে পাটাকে নেগলেক্ট করি, কিন্তু আমাদের ভুলে গেলে হবে না এই পায়ের জন্যই আমরা কিন্তু চলৎশক্তিহীন হইনি। আমরা আজকে সমস্ত কাজ করছি, সমস্ত জায়গায় যাচ্ছি, সব কিছু করতে পারছি এই পায়ের জন্য। এই পাকে যদি আমরা নেগলেক্ট করি তাহলে কিন্তু আমাদের সারা জীবন হয়তো পঙ্গু হয়েই থাকতে হবে। ডায়াবেটিসের একটা ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশন হচ্ছে ডায়াবেটিক ফুড, যেটা সাধারণভাবে অনেকে নেগলেক্ট করে। ও পা, আমার অত চিন্তা করার দরকার নেই, আমি হার্ট চিন্তা করব, কিডনি চিন্তা করব, চোখ কিন্তু চিন্তা করব, কিন্তু তার ফলে লার্জেস্ট নাম্বার অফ বিলোনি অ্যাম্পুটেশন, মানে হাঁটুর তলা থেকে অ্যাম্পুটেশন যেটাকে বলে, ইজ বিকজ অফ ডায়াবেটিক ফুড ডিজিজ। তাহলে একটি মানুষের প্রাণঘাতীও হতে পারে এবং তাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিতে পারে এই ডায়াবেটিস ফুড। এতটাই মারাত্মক। কিন্তু এটা যদি আমরা সঠিক সময় নিজেদের ধরতে পারি অথবা ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে পারি, তাহলে কিন্তু এটি সবসময় আমরা প্রপারলি ডায়াগনোস করে ট্রিটমেন্টও করতে পারি, তখন কিন্তু এই লং টার্ম কমপ্লিকেশনসগুলো হয় না। ডক্টর, বিভিন্ন মানুষকে আমি বিভিন্ন সময় বলতে শুনেছি যে যাদের ডায়াবেটিস রয়েছে তোমরা একটু সাবধানে চলাফেরা করো, কোনো রকম কাটা ছেঁড়া যদি হয়ে যায়, কোথাও যদি কোনো রকম ঘা প্যাঁচড়া টাইপেরও হয়, চট করে শুকোবে না, সুতরাং একটু সাবধানে থাকো, পা ফেলো বুঝে, কোনো রকম পায়ে কিছু ফুটে না যায়, এরকম সাধারণত বলে, যে তাহলে হয়তো একটা পায়ে একটা ঘা হবে বা কিছু। আসলে বিষয়টা কি, এটা কি সত্যিই তাই? এটা সত্যিই তাই। যখন ডায়াবেটিস আক্রান্ত হয়, লং টার্ম কমপ্লিকেশনসের মধ্যে ডায়াবেটিক ফুড ডিজিজ আসে। এবং লং টার্ম কমপ্লিকেশনস মানে হচ্ছে আমি ডায়াবেটিস রুগী হয়তো 20 বছর, 25 বছর, 15 বছর, এবং আমি যদি আমার ডায়াবেটিসটাকে প্রপারলি কন্ট্রোল না করি তাহলে পেরিফেরাল নার্ভস আর পেরিফেরাল আর্টারিজ
মানে আমাদের পায়ের ধমনী, পায়ের নার্ভগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় অথবা এফেক্টেড হতে শুরু করে। তখন আমাদের পায়ের সেন্সেশন চলে যায়। তখন কি হয়, এই যে পা সাবধানে ফেলা, পাকে ঠিক রাখা, পাকে নরম রাখা, ময়েশ্চারাইজ করা, তেল মাখা, এই যে সাধারণ সাধারণ জিনিসগুলো, পা ফাটতে না দেওয়া, পা ভিজে গেলে শুকিয়ে রাখা, এই যে সাধারণ জিনিসগুলো আমি যদি করতে পারি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু পাকে ভালো রাখতে পারি। এবং এই পাকে যদি আমি ভালো রাখতে পারি এবং ডায়াবেটিস যদি প্রপারলি কন্ট্রোল রাখি, তাহলে কিন্তু আমার ডায়াবেটিস ফুট হলেও খুব সামান্য হবে এবং না হলেও কিন্তু আমি জিনিসটাকে মোকাবিলা করতে পারবো। এই যে হঠাৎ করে দেখা গেল একটি মানুষ দীর্ঘদিন থেকে হয়তো ডায়াবেটিস নিয়ে রয়েছেন, কিন্তু একটা সময় বলা হচ্ছে যে কোনো একটা সমস্যা রয়েছে, পায়ের তলায় কিছু একটা হয়েছে, ডক্টরের কাছে গেলেন, ডক্টর বললেন যে এটা ডায়াবেটিক ফুট। ডক্টর কেন হয়? কারণ জানলে আমরা যদি একটু সাবধান হতে পারি তাহলে বোধহয় অনেক সমস্যা থেকে আমরা বেঁচে যেতে পারবো, নিজেদেরকে ভালো রাখতে পারবো। এটা খুব ভালো প্রশ্ন করেছেন। কেন হয়? ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ, সারা জীবনই মানুষের ডায়াবেটিস থাকে। তাহলে আমি যদি শুরু থেকে ডায়াবেটিস প্রপারলি কন্ট্রোল করি, তাহলে কিন্তু আমার লং টার্ম কমপ্লিকেশনসগুলো নাও হতে পারে, হলেও খুব সামান্য হতে পারে। এবং এই লং টার্ম কমপ্লিকেশনসের আমি একটু আগেই বলেছিলাম যে একটি কমপ্লিকেশনস হচ্ছে আমাদের এই পায়ের ধমনী মানে আর্টারি, পায়ের ভেন, এগুলো সরু হয়ে যায় অনেক সময়। আর নার্ভগুলোর সেন্সেশন কমতে, মানে তার কর্মক্ষমতা কমতে শুরু করে। তখন যে কর্মক্ষমতা কমতে শুরু করে, পেশেন্টরা তখন বলেন, ডাক্তারবাবু আমার পায়ে সার কমে গেছে, পাটা ঝুনঝুন করছে, জ্বালা জ্বালা করছে, ব্যথা হচ্ছে, দাঁড়িয়ে থাকতে গেলে অসুবিধা হচ্ছে। অনেকে বলেন পা থেকে চটি খুলে যাচ্ছে। এইগুলো কিন্তু খুব সাধারণভাবে বুঝতে হবে ডায়াবেটিস তার পায়ের দিকে এগোচ্ছে অথবা এগিয়ে বসে আছে, এবং এই সময় তাকে সতর্ক হতে হবে। ডায়াবেটিসের জন্য তার যে ট্রিটমেন্ট, ডায়াবেটিসের ট্রিটমেন্ট তো সমান্তরাল তার সাথে চলবে, এবং তার সাথে কিন্তু প্রপার ডায়াগনোসিস করে ডায়াবেটিক ফুটেরও ট্রিটমেন্ট তাকে শুরু করতে হবে। বেশিরভাগ সময় আমরা দেখি যে এক একটা রোগ শরীরে এমনভাবে চলে আসে, শুধুমাত্র একটা রোগ তো নয়, তার সাথে আরও কিছু রয়েছে। তো এই ডায়াবেটিক ফুট যদি একবার হয়, সেক্ষেত্রে কমপ্লিকেশনসগুলো কি কি আসতে পারে তার থেকে? যেটা আমি বললাম, সব থেকে মারাত্মক কমপ্লিকেশন হচ্ছে অ্যাম্পিউটেশন। অ্যাম্পিউটেশন মানে হচ্ছে পায়ের একটা অংশ কেটে বাদ দিয়ে দেওয়া, মানে আমি সারা জীবনের জন্য হ্যান্ডিক্যাপড হয়ে গেলাম। এই যে অ্যাম্পিউটেশন, সেটা নানা কারণে, একটা আঙুলের অ্যাম্পিউটেশন হতে পারে, একটা পায়ের একটা অংশের অ্যাম্পিউটেশন হতে পারে। যে জায়গাগুলো এফেক্টেড হয় সেই জায়গা, সেটা কিন্তু এক্সট্রিম পর্যায়ে অ্যাম্পিউটেশন হতে পারে। আমি অ্যাম্পিউটেশন অবধি যাবো কেন? অ্যাম্পিউটেশন যখন হয়, গ্যাংগ্রিন হয়, অনেক সময় ইনফেকশন শুকোয় না, তখন ডাক্তারবাবুদের বাধ্য এই জায়গাটাকে কেটে ফেলতে হয়, না হলে ওটা সারা অংশে, শরীরের অন্য অংশে সেই ইনফেকশনটা ছড়িয়ে পড়তে পারে। তার ফলে তাকে বাধ্য হয়ে অ্যাম্পিউট করতে হয়। কিন্তু অ্যাম্পিউটেশন ইজ দ্য লাস্ট রিসর্ট। তার আগে অনেকভাবেই পাকে স্যালভেজ করে রাখা যায়, যাতে আমি ডায়াবেটিক ফুট, আমি সবসময় ভাববো না যে আমাকে অ্যাম্পিউটই করতে হবে। ডায়াবেটিক ফুট কিন্তু যদি আমরা শুরু থেকেই ট্রিটমেন্টে থাকি, তাহলে কিন্তু এই কমপ্লিকেশনস হয়তো নাও যেতে হতে পারে। খুব কমনেস্ট কজ কিন্তু অ্যাম্পিউটেশন ডায়াবেটিক ফুট, কিন্তু অ্যাক্সিডেন্টও আছে, অনেক কিছু কারণেই পায়ের অ্যাম্পিউটেশন হয়। কিন্তু অ্যাক্সিডেন্ট বাদ দিলে কিন্তু ডায়াবেটিসের জন্যই কিন্তু অ্যাম্পিউটেশনটা বেশি হয়। এবং এটাও দেখা যায়, বহু মানুষ যারা ইনসুলিন নিচ্ছেন দীর্ঘদিন থেকে, ডায়াবেটিস মানে জানেন তারা মেডিসিন সারা জীবন চলবে, সঙ্গে ইনসুলিনও চলে, অনেক মানুষ রয়েছে, কিন্তু তারা ঠিকঠাক কিন্তু ইনসুলিনটা নিতে চান না। ইনসুলিনটা তাদের কাছে অনেক যন্ত্রণাদায়ক একটা বিষয়। এবং দেখা গেল যে দীর্ঘমেয়াদী যেহেতু একটা মেডিসিন নেওয়ার ব্যাপার থাকে, অনেকে অ্যাভয়েড করে যান, মাঝে মধ্যে একটু অ্যাভয়েড করে যান, তো তার জন্য নানা রকম সমস্যা তৈরি হতে পারে। কি কি লক্ষণ মানুষ দেখলে মনে করবেন যে না, এই সময় তার একটা ডায়াবেটিক ফুট এটা হতে পারে, চান্স রয়েছে, আমি একজন ডক্টরের কাছে যাব এবং ইমিডিয়েট পরামর্শ নেব? কি কি দেখলে তারা সতর্ক হবেন? আপনি খুব ভালো বলেছেন যে ওষুধগুলো অনেকে নিয়মিত নিতে চায় না, মানে মেডিসিন কমপ্লায়েন্স। যে কোনো রোগ, দীর্ঘমেয়াদী রোগের ট্রিটমেন্ট করতে গেলে মেডিসিনটা রেগুলার তাকে নিতে হবে, হোয়াট এভার বি দ্য মেডিসিন। সেটা ওরাল মেডিসিনস হতে পারে, ইনজেক্টেবল মেডিসিনস যেরকম ইনসুলিন হতে পারে। কিন্তু যাই আমার ট্রিটমেন্ট হোক না কেন,
আমাকে প্রপারলি ওষুধটা সঠিক সময়ে সঠিকভাবে নিতে হবে। এবং এই যে আমি ইনসুলিন অথবা যে কোনো মেডিকেশনস নিচ্ছি কেন, যাতে আমার ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে, এবং সেটা যে কন্ট্রোলটা আছে সেটাও দেখতে হবে। কিছু টেস্টস আছে যেরকম ফাস্টিং পিপি, HbA1c, এরকম টেস্টগুলো রেগুলার ডাক্তারবাবুর কাছে গিয়ে সেইগুলো দেখে বুঝতে হবে যে আমার ডায়াবেটিস কন্ট্রোলে আছে। এবং যদি কোনো সিমটমস দেখা দেয় যেগুলো আমার কাছে হঠাৎ করে দেখা দিচ্ছে অথবা আস্তে আস্তে বাড়ছে, সেটা ডাক্তারবাবুকে গিয়ে বলতে হবে যে ডাক্তারবাবু আমার এই অসুবিধা হচ্ছে। তাদের মধ্যে একটি ইম্পর্ট্যান্ট হলো এই যে পায়ের ঝুনঝুনি লাগা, অবশ ভাব। প্রথমে কিন্তু আস্তে আস্তে পায়ের সারটা কমে যায়, তখন হয়তো সে পায়ে কিছু কেটে গেল সে বুঝতে পারছে না, পায়ে ঠান্ডা গরম বুঝতে পারছে না। এটা খুব কমনলি হয় যে গরম জলে স্নান করতে গেল, সে পা বুঝতেই পারলো না তার গরমটা কতটা জল, সে গায়ে ঢেলে দিল, পায়ে ঢেলে দিল, পায়ে ফোস্কা পড়ে গেল, ডায়াবেটিস ফুটের একটা কমপ্লিকেশন স্টার্ট হলো, তার পায়ের ফোস্কাটা আস্তে আস্তে ঘায়ে পরিণত হলো। সেই জন্য পায়ে যখন গরম জল ডায়াবেটিসের রুগী দেবে, সে কিন্তু ঠিক করে দেখে নেবে ইজ ইট প্রপারলি ওয়ার্ম অর নট। মানে না, তার তো পায়ের সেন্স কম, সে হয়তো বুঝতে পারলো না, হয়তো 80 ডিগ্রি ভাবলো, সেটা হয়তো 30 ডিগ্রি জল কি 40 ডিগ্রি জল ও ঢেলে দিল, তখন কিন্তু পায়ে ফোস্কা পড়ে গেল, ঘা হয়ে গেল, ছাল উঠে গেল। এইটা কিন্তু খুব কমন। আরেকটি হচ্ছে ওই যে সার কমে যাওয়া, যেটা বললাম। অনেক সময় দেখা যায় যাদের পা থেকে জুতো খুলে যায়, এটা কিন্তু খুব কমন। পায়ে যে গ্রিপিং অ্যাবিলিটিটা কমে যায়, সে চটি পরে চপ্পল পরে চলছে, একটু দূরে যাওয়ার পর তার চপ্পলটা খুলে যাচ্ছে, বারে বারে ছুলে যাচ্ছে, সে বুঝতে পারছে না কেন খুলে যাচ্ছে। অনেকে ভাবে বুঝি আমি তুলোর ওপর দিয়ে হাঁটছি অথবা গদির ওপর হাঁটছি, এটাও কিন্তু একটা অ্যাবনর্মাল সেন্সেশন। অনেকের পায়ে সেন্সেশন হয় পায়ে লঙ্কা বাটার মতো জ্বালা জ্বালা ভাব, পাটা একটু ঢাকা না দিয়ে শুলে যেন পায়ে অস্বস্তি হচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না। এই সমস্তগুলোই হচ্ছে ডায়াবেটিক ফুড কমপ্লিকেশনসের ইনিশিয়াল সিমটমস। এইগুলো যদি কোনো রোগীর মধ্যে দেখা যায়, তাদের কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করা উচিত এবং তাকে জানতে দেওয়া উচিত যে আমার এইগুলো হচ্ছে। না হলে তো উনি বুঝতে পারবেন না আনলেস অ্যান্ড আনটিল হি গোজ ফর সাম ইনভেস্টিগেশনস। মানুষ সবাই আমরা সুস্থ থাকতে চাই, কিন্তু অনেক সময় দেখা যায় ডায়াবেটিস হওয়া মানে মানুষ মনে করে যে একটা অভিশাপ হয়তো নেমে এলো, জীবন থেকে অনেকগুলো আনন্দ তাকে বাদ দিতে হচ্ছে। ন্যাচারালি দেখা যায় যেমন ফুড হ্যাবিট, সেটা একটা অনেক রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, প্যারালালি হাঁটা চলা, সতর্কতা, লাইফে অনেক কিছু লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন একটা মানুষকে সাধারণত কি কি করা উচিত, যা কিছু করলে যে এই যে ডায়াবেটিসের মতো একটা ব্যাধি শরীরে থাবা বসাবে না, বা চান্সেসটা অনেকটাই কমে যাবে বলা ভালো? ডায়াবেটিস থাবা বসাবে না মানে আমি প্রিভেনশন অফ ডায়াবেটিস অথবা কথা ভাবছি। এটা খুব কমনলি দেখা যায় যে এখনকার লাইফস্টাইল অনুযায়ী মানুষজন বসে বসে খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, জাঙ্ক ফুডস অ্যান্ড এভরিথিং হুইচ ইজ অ্যাভেলেবল। সো লাইফ হ্যাজ বিকাম মোর সিডেন্টারি। এই সিডেন্টারি লাইফের ফলে তার অ্যাক্টিভিটিস কমে গেছে, সে যেখানে যাচ্ছে রিক্সা, অটো, বাইক, গাড়ি নিয়ে চলছে, পায়ে হাঁটা কমে গেছে, তার ফলে তার ওজন বেড়ে যাচ্ছে। সো ওবেসিটি যদি আমি না হতে দিই এবং যদি খাবার দাবার সম্বন্ধে সতর্ক থাকি, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যদিও ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকা সত্ত্বেও অনেকের কিন্তু ডায়াবেটিস হলেও খুব মাইল্ড আসে অথবা আসেই না। তাহলে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খাওয়া দাওয়া সম্পর্কে সব খাবে, কিন্তু সতর্কভাবে খাবে। একই জিনিস হয়তো তার মনে হলো আমি একটা ফ্রাইড আইটেমস অথবা মিষ্টি অথবা কিছু খেয়ে যেটা আমার ওজন বাড়তে পারে, সেগুলো কম পরিমাণে খাবো। লাইফস্টাইল আমি প্রপারলি রাখবো, এক্সারসাইজ করব, তাহলে আমার মনে হয় না যে ডায়াবেটিস তার শরীরে থাবা বসাতে পারবে। যেহেতু আমাদের এখনকার জীবনযাত্রা এইরকমই হয়ে গেছে, উই আর মোর মডার্ন অ্যান্ড অ্যাডভান্স, যেখানে আমাদের সমস্ত কিছু হাতের মুঠোয় চলে এসছে, তার ফলে আমরা সেই মুভমেন্টটা করছি না, তার ফলে এই রোগগুলো আস্তে 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 ছোটো বাচ্চার মধ্যে থেকেই বাড়তে শুরু করছে। কারণ যে ছোটোবেলা থেকেই তার নন মুভমেন্টে সে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তার পড়াশোনা বলুন, সমস্ত কিছুর অনেক কিছু চাপ আছে, অনেক কিছু আছে, তার ফলে তার অ্যাক্টিভিটি হারিয়ে যাচ্ছে, তার ফলে সে ভবিষ্যতের একজন ডায়াবেটিকের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং সুস্থ থাকার জন্য নিজেকে অনেক কিছু মেনটেন করে প্রথম থেকেই যদি
মানে চলা সম্ভব হয়, প্রত্যেকে যদি চুলি মেনটেন করে নিশ্চয়ই সুস্থ থাকতেই পারি। হ্যাঁ, আমরা ডায়াবেটিসটার মতো এমন একটা রোগ তাকেও এড়াতে পারি, সবটাই নিশ্চয়ই। পসিবল। সতর্কতা অনেক বেশি প্রয়োজন, যে কারণে আমাদের বেসিক্যালি এই অনুষ্ঠানগুলো করা। ডায়াবেটিসের মধ্যে টাইপ 1 এবং টাইপ 2 যে দুটো ডায়াবেটিসকে আলাদা করা হয়েছে, ভাগ করা হয়েছে, যে এই ধরনের টাইপ 1, এই ধরনের হচ্ছে টাইপ 2। কিন্তু ডক্টর, এই যে আমরা ডায়াবেটিক ফুড নিয়ে কথা বলছি, কাদের সম্ভাবনা বেশি আলাদা করে কি এরকম রয়েছে যে যারা টাইপ 1 বা যারা টাইপ 2 তাদেরই বেশি, নাকি ওভারঅল যারা ডায়াবেটিক পেশেন্ট সবারই হতে পারে? যে কোনো ডায়াবেটিস পেশেন্টেরই ডায়াবেটিস ফুড হতে পারে, কিন্তু দেখা যায় টাইপ 2 ডায়াবেটিস যেহেতু সংখ্যায় অনেক বেশি এবং টাইপ 2 ডায়াবেটিস যেহেতু নিজেকে অনেকটা নেগলেক্ট করে, কারণ টাইপ 1 ডায়াবেটিস খুব ছোট বয়সে তার ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়, তারা ট্রিটমেন্টে চলে আসে হয় তার ইনসুলিন নিয়ে, সো দে আর মোর মনিটর্ড দ্যান আ টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস, আমার একটু ডায়াবেটিস হয়েছে, সে ভাবলো আমার তো বর্ডার লাইন ডাক্তারবাবু বলেছে, এই বর্ডার লাইন ভাবতে ভাবতে তার 5 বছর 7 বছর 10 বছর কেটে গেল। তারপর সে হয়তো একজন ডাক্তারবাবুর কাছে গেলেন দাঁত তুলতে অথবা চোখের অপারেশন করতে, উনি বললেন যে একটি টেস্ট করে আসুন, ডায়াবেটিসের টেস্ট, সুগারের টেস্ট করে আসুন। তখন দেখা গেল তার সুগার খুব বেশি, কিন্তু তার সুগার কিন্তু অলরেডি দ্য পারসন নোজ দ্যাট আমার সুগার অনেক দিন ধরেই হয়ে আছে। এই যে নেগলেক্ট, আবার হলেও তখনও তারা প্রপারলি ট্রিটমেন্ট করেন না, ভাবেন ওষুধ অভ্যেস হয়ে যাবে, কিছুদিন আমরা আয়ুর্বেদিক করে দেখি, কিছুদিন হেঁটে দেখি, খেয়ে দেখি, এই যে আমরা টাইম লস করছি, এইগুলো কিন্তু আমাকে লং টার্ম কমপ্লিকেশনসের দিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে। সো ইউ আর অ্যাকচুয়ালি লুজিং টাইম। ডায়াবেটিস ধরা পড়ার সাথে সাথেই তার প্রপার ট্রিটমেন্ট করা উচিত, কারণ ডায়াবেটিসের আমরা আজকে যদি ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু লং টার্ম কমপ্লিকেশনস, যে কোনো কমপ্লিকেশনস, ডায়াবেটিস ফুড তার মধ্যে একটি, আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারবো। সো ইট ইজ আ প্রিভেন্টেবল কমপ্লিকেশন। যদি সতর্ক থাকি, আজকে যদি ঠিক করতে পারি নিজেকে, তাহলে কিন্তু ভবিষ্যতে এটা আমার নাও হতে পারে। এটা উল্টো দিক থেকে ভাবলে ইট ইজ আ কমপ্লিকেশন অফ নেগলেক্ট। আমি আজকের দিনটাকে নেগলেক্ট করলাম, সব কিছু খেলাম, যা ইচ্ছে করলাম, কালকের কথা ভাবলাম না, তখন কিন্তু এইটা আমার উপরে থাবা বসাবে। সো it is a preventable complication. We should not neglect the treatment of diabetes for the whole period. শুরু থেকে যতদিন আমি ডায়াবেটিক, আমি যেন চিকিৎসাটা সঠিকভাবে করি। আমার মনে হয় যারা ওই পারে বসে আছেন বন্ধুরা, বহু মানুষ এমন রয়েছেন তাদের মধ্যে যে প্রথমে ঠিক আছে চলছে লাইফ, হয়তো হতে পারে, এমনও তারা কিছু কিছু ইন্ডিকেশন পাচ্ছেন হয়তো ডায়াবেটিস হতে পারে, কারণ এখন তো ইন্টারনেটের দৌলতে প্রত্যেকেই এবং আলোচনার দৌলতে প্রত্যেকে অনেক কিছু জানেন এই ব্যাপারে ওয়াকিবহল। তবুও কিন্তু তারা, এই যে আপনি বললেন ডক্টর নেগলেক্ট করা, তিনি ভাবছেন যে না ঠিক আছে চলো আর কিছুদিন পরে যাই ডক্টরের কাছে, আর কিছুদিন পরে যাই। এটা বোধহয় অনেকটা রিস্ক বাড়িয়ে দিচ্ছে লাইফে। ইয়েস, ওইটাই আমি বললাম যে আমি যদি সতর্ক থাকি, সতর্ক থাকলে কিন্তু আমার এটা হবে না, কিন্তু আমার যে হবে না এই গ্যারেন্টি তো কেউ দেয়নি। সবাই ভাবে তার পাশের ডায়াবেটিসের হবে, আমি ঠিক আছি, এই যে আমি ঠিক থাকার মানে এটাকে বলে সিউডো সেন্স অফ সিকিউরিটি, আমার কিচ্ছু হবে না, তার হবে। কিন্তু সেই মানুষদের তার ফলেই ডায়াবেটিস সম্বন্ধে নেগলেক্ট, অ্যাজ ইট ইজ কল্ড এ সাইলেন্ট কিলার, এই কারণেই তারা নেগলেক্ট করে। এবং একটা সময় সে কিন্তু রোগটা ভেতরে ওই যে উইর মতো কুরে খাচ্ছে, একটা সময় সমস্ত সিমটমসগুলো প্রায় একসাথে প্রস্ফুটিত হতে শুরু করে, তখন এটা সামলাবো না ওটা সামলাবো, ওইটা করতে করতেই মানুষের কিন্তু প্রাণঘাতী অবস্থায় এসে যায়। কিছু মানুষ এরকম বেশ কিছু সময় দেখা যায় যে বহুক্ষণ বসে আছেন, তারা হয়তো তখনও ডায়াবেটিক পেশেন্ট হিসেবে তিনি এখনো সেরকমভাবে ডায়াগনোসিস কিছু হয়নি বা ডক্টরের কাছে যাননি, চেক আপ করাননি, অনেক সময় বসে আছেন, দেখছে পাটা অসাড় হয়ে যাচ্ছে লম্বা সময় ধরে, এটা মাঝে মধ্যেই হয়তো ফিরে ফিরে আসছে। তাদের কি কোথাও সচেতন হওয়া উচিত? তখন কি কোনো রকম দেখানো উচিত, না এটা নর্মাল কারণেও হতে পারে? বয়সজনিত কারণে অনেকের হতে পারে, যে বয়স্ক মানুষ হয়তো 55-60 বছর অনেকক্ষণ বসে থাকলে পাটা একটু ঝিম ধরে যায়, তাদেরকে অবশ্যই একবার ডায়াবেটিসের চেক আপ করে নিতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় এই যে বললাম বয়সজনিত কারণে তাদের পায়ের ধমনীগুলো একটু সরু হয়ে যায়, যাকে পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ। যারা স্মোকিং করেন, দে আর দ্য নন ডায়াবেটিক কজেস অফ ফুড ডিজিজ, তখন কিন্তু এই পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ এইগুলো সময় হতে পারে। কিছু মানুষ যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন, তাদের পায়ে ভ্যারিকোজ ভেন হতে পারে, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম ভেনাস আলসার
পায়ে হতে পারে। শুধু এটি ডায়াবেটিসের রুগীর জন্যই প্রযোজ্য তা নয়, সিমিলার টাইপ অফ সিমটমস কিন্তু বয়স্ক মানুষেরও হতে পারে, ক্রনিক স্মোকার্সের হতে পারে, এবং যারা লং টার্ম, যেরকম আগেকার দিনে ট্রাফিক পুলিশ, তারপর ট্রামের ড্রাইভার, যারা অনেক ট্রেনের ড্রাইভার, যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে কাজ, তাদেরও এই টাইপের সিমটমস হতে পারে। তাই আমাদের পায়ের এক্সারসাইজ করা উচিত, যেগুলোর ফলে আমার পায়ের ধমনীগুলো সতেজ থাকবে, কাফ মাসেলগুলো অ্যাক্ট করবে, নার্ভগুলো সচেত থাকবে, তাহলে আমার কোনো সেরকম কোনো অসুবিধা হবে না। কিছু মানুষ আছেন কিছু মিসকনসেপ্ট নিয়ে আছেন, এবং কিছু মানুষ আছে কনসেপ্টটা হয়তো কিছুটা অংশ ঠিকঠাক, দুজনেই ভাবছেন যে ডায়াবেটিস হলে হয়তো এই লক্ষণগুলো দেখা যায় শরীরে। তো সেক্ষেত্রে সিমটম হিসেবে অ্যাকচুয়ালি ডায়াবেটিসের সিমটম মানুষ যে সতর্ক হবেন, কি কি দেখবেন শরীরে, তখন সে সতর্ক হবেন মেবি এটা ডায়াবেটিস। ডায়াবেটিসে খুব কমনলি দেখা যায় কিছু কিছু সিমটমস, যেটা সব থেকে কমন হয়, যে এটা ওজন কমে যাওয়া, কিছু মানুষের ওজন কমে যায়, কিছু মানুষের বারবার প্রস্রাব হয়, বারে বারে খিদে পাচ্ছে, জল তেষ্টা পাচ্ছে, এইগুলো হচ্ছে কমন কজ। কোনো ঘা শুকোচ্ছে না, কেটে গেল, ছড়ে গেল, শুকোতে সময় লাগছে, শরীরে অস্বস্তি হচ্ছে, এই যে সিমটমসগুলো হয়, এইগুলো যদি কারো হয় তখনই তাকে সতর্ক হয়ে অ্যাটলিস্ট একটা ফাস্টিং পিপি HbA1c টেস্ট করিয়ে নেওয়া উচিত, যার ফলে দেখে নেওয়া উচিত তার ডায়াবেটিস এসেছে কিনা। কিন্তু এইগুলো অনেক সময় নেগলেক্টেড হয়, খুব সামান্য নিজেরকে যদি সচেতন রাখা যায় তাহলে কিন্তু এগুলো খুব সহজেই ধরা পড়ে। ডক্টর, ডায়াবেটিস থেকে ডায়াবেটিক ফুট হচ্ছে, এবং এই যে আলাদা করে ডায়াগনোসিস কি কি আছে সেক্ষেত্রে, যে এটা ডায়াবেটিক ফুট? আমরা তো সিমটম সম্বন্ধে আলোচনা করলাম, এবং ডায়াবেটিস ফুটের ডায়াগনোসিস ইউজুয়ালি ডাক্তারবাবুদের কাছে গেলে তারা নানানভাবে করে থাকেন। সবথেকে কমনলি ওনারা হ্যামার আর টিউনিং ফর্ক এইগুলো দিয়ে পায়ের ভাইব্রেশন টেস্ট করে থাকেন। ভিপিটি বলে একটি বায়োথেসিওমিটার দিয়ে টেস্ট করা হয়, সেটা থেকে পায়ের ভাইব্রেশন সেন্স দেখা হয়। এটা খুব কমনলি বেশিরভাগ ডায়াবেটিক ক্লিনিক কি হসপিটাল এই ভিপিটি টেস্টগুলো করা হয়। হট অ্যান্ড কোল্ড সেন্সেশনের টেম্পারেচার, মানে গরম টেম্পারেচার পা বুঝতে পারছে কিনা, ঠান্ডা টেম্পারেচার পা বুঝতে পারছে না, এরকম যন্ত্র আছে যেটা দিয়ে দেখা হয়। এবং আরও কিছু এনসিভি বলে, মানে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট, এই সমস্ত টেস্টগুলো করলে বোঝা যায় যে আমার পায়ের নার্ভের সেন্সেশনগুলো কি অবস্থায় আছে। যদি ডিপ্রেসড সেন্সেশন হয় তাহলে বুঝতে হবে আমার ডায়াবেটিস ফুট হয়েছে, এবং এই ডায়াবেটিক ফুটের জন্য এইবার আমাকে কিছু ট্রিটমেন্ট করা উচিত। ট্রিটমেন্টের প্রসঙ্গই যখন এলো, খুব স্বাভাবিকভাবে কিছু মানুষ যারা ফেস করেছেন তারা তো বুঝতে পারছেন, ডক্টরের কাছে কনসালটেশন নিচ্ছেন, কিন্তু কিছু মানুষ এখনো ডক্টরকে ফেস করেননি সেই অর্থে, কিন্তু মনে একটা অনেক বড় ভয় আছে যে আসলে কি কি ধরনের ট্রিটমেন্ট আছে, আদৌ কি আমি ভালো হব, নানা প্রশ্ন। তো ডক্টর, সেক্ষেত্রে ট্রিটমেন্ট কি আছে? এখন তো অত্যাধুনিক সময় দাঁড়িয়ে আছে, আমরা বলা চলে প্রত্যেকটা জিনিস নিয়ে কন্টিনিউ রিসার্চ চলছে। ঠিক অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে কি এমন আছে? ডায়াবেটিস ফুট যেহেতু লং টার্ম কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস থেকে হয়, তাই সেগুলো কোন শুরুর দিকে, মানে আমি যদি ইনিশিয়াল স্টেজ ভাবি, কিছু ওরাল মেডিকেশনস এইগুলো দিয়ে ট্রিটমেন্ট হয়। নার্ভের ভিটামিন আছে, নার্ভের কিছু অ্যাবনর্মাল সেন্সেশন, ওই যে একটু আগে বলেছিলাম যে পায়ে লঙ্কা বাটার মতো জ্বালা করছে, পায়ে ব্যথা হচ্ছে, পা ঝুনঝুন করছে, এইগুলো সমস্ত ওরাল মেডিকেশনস দিলে পেশেন্ট ভালো থাকে। কিন্তু যদি আমি একটু অ্যাডভান্সড ভাবি যে ডায়াবেটিস ফুট হয়েছে, আমার ঘা মানে পায়ে আলসার হয়ে গেছে, তখন কিন্তু অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট এখন আছে। হাইপারবারিক অক্সিজেন থেরাপি, যেগুলো দিয়ে পায়ের মধ্যে হাই অক্সিজেন লেভেল মেনটেন করে ঘা শুকোনো হয়। এরকম কিছু কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট এখন আসছে, যেগুলো ভারতবর্ষে যদিও এটা অ্যাভেলেবিলিটি খুব কমন নয়, কিন্তু খুব সুপার স্পেশালিটি ডায়াবেটিক সেন্টার কি বড় হসপিটালগুলোয় এই ট্রিটমেন্টগুলো কিন্তু এখন আগের থেকেও বেশি এখন প্রচলিত হয়েছে। তাই একদম আশা ছেড়ে দেওয়া উচিত নয় যে আমার আলসার হয়েছে মানে আমার পা কেটে দিতে হবে, আমার পায়ের ঘা শুকোচ্ছে না, আমার পায়ে গ্যাংগ্রিন হয়ে গেছে। সো এখন লিস্ট প্রপোর্শন অফ পার্সনসের অথবা পেশেন্টসের এই সমস্ত এক্সট্রিম ট্রিটমেন্টসগুলো হয়। কিন্তু সেটি আমি যদি ভাবি 1000 জন ডায়াবেটিস ফুট পেশেন্ট আসেন, তাদের মধ্যে হয়তো 1-2 জনের ট্রিটমেন্ট হয়। বেশিরভাগ মানুষই কিন্তু সাধারণ চিকিৎসা যা ডাক্তারবাবুরা দেন তার দ্বারাই কিন্তু ভালো থাকে।
ওই সচেতনতা প্লাস চিকিৎসা দুটো মিলিয়ে চললে কিন্তু পেশেন্টদের সেরকম কোনো অসুবিধা হবে না। আর ডক্টর, আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি, কোনো স্পেশাল অ্যাডভাইস যেটা মানুষ সবার জন্য উপকার হবে, যারা ডায়াবেটিক ফুড নিয়ে ভুগছেন বা যারা ডায়াবেটিক অলরেডি, আগামী দিনে ডায়াবেটিক ফুড হওয়ার একটা চান্সেস রয়েছে, কি কি সতর্কতা তারা অবলম্বন করবেন এবং এনি স্পেশাল অ্যাডভাইস? একটা খুব কমন জিনিস আমাদের ডায়াবেটিসের রুগীদের মধ্যে প্রচলিত আছে, খালি পায়ে ঘাসে আটা। ইউজুয়ালি খালি পায়ে ঘাসে আটা ভালো, কিন্তু কলকাতা কি আমাদের ইন্ডিয়ায় খালি পায়ে ঘাসে আটলে কিন্তু তার মধ্যে পায়ে কাঁচও ফুটতে পারে, কোনো পেরেকও লেগে যেতে পারে। তাই খালি পায়ে হাঁটাটা ইউজুয়ালি নট রেকমেন্ডেড ফর ডায়াবেটিস পিপল, কারণ আমরা জানি না কোন জায়গায় খালি পায়ে হাঁটছি। এক, দ্বিতীয়ত অনেকে ভাবেন আমি খালি পায়ে হাঁটবো আর খালি পেটে ব্যায়াম করতে যাব সকালবেলা, সেটা ইউজুয়ালি করা উচিত নয়। কারণ ডায়াবেটিস রুগীর যারা চিকিৎসা চলে, বিশেষত যাদের ইনসুলিন নিয়ে চিকিৎসা চলে, তারা যদি খালি পায়ে একটু এক্সারসাইজ বেশি করে পেলো তাদের সুগার ফল করতে পারে। সো খালি পায়ে হাঁটবেন না, খালি পেটে ব্যায়াম করতে যাবেন না। ওষুধ সঠিক সময় খেতে হবে, সঠিক সময় মানে হচ্ছে প্রপার ইন্টারভেলে, 3-4 মাস 5 মাস 6 মাস ইন্টারভেলে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে, প্রপার ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, সুগার কন্ট্রোল রাখতে হবে। ডায়াবেটিস এমন রোগ নয় আজকে ডাক্তারবাবুকে দেখালাম আবার 3 বছর পর মনে পড়লো তখন দেখালাম কিছু অসুবিধা হলে, নাহলে সেই ওষুধই খেয়ে যাচ্ছি, সেইভাবেই চলে যাচ্ছি, সেইটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। সো সামান্য ছোট ছোট সতর্কতা ঠিক রাখার জন্য নিজেকে করলে কিন্তু ডায়াবেটিসের রুগী খুব ভালোভাবেই জীবনযাপন করতে পারে। এটা খুব মূল্যবান একটা কথা ডক্টর, কারণ যারা দীর্ঘদিন মেডিসিন নিচ্ছেন, আমরা অলরেডি আলোচনার মধ্যে উঠে এসেছে বিষয়টা, কোনো কোনো সময় মনে হয় ঠিক আছে একটু অ্যাভয়েড করি মেডিসিন, কিংবা নিজেদের মতো করে একটু ডোজটা চেঞ্জ করে নিই। এটা হয়, বহু মানুষ এটা করে থাকেন। এটা আখেরে ক্ষতিকারক, ডক্টরের অ্যাডভাইস ছাড়া একটা স্টেপও নেওয়া উচিত নয়। সুতরাং আমরা প্রত্যেকেই যেন ভালো থাকতে পারি তার জন্য আগে একটু সচেতনতার প্রয়োজন। আর সচেতন আমরা নিজেদেরকে তখন বলতে পারি যদি সত্যি আমরা নিজেদেরকে ভালোবাসতে পারি। কোনো সমস্যা হচ্ছে মানে নিজেদের থেকে ডাক্তারি নয়, বরং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেব। আমাদের মোটোজানি একটাই হয়, আমরা প্রত্যেকে সুস্থ থাকবো, ভালো থাকবো, এবং আশেপাশে যারা রয়েছে তাদেরও বরং আমরা যাতে ভালো রাখতে পারি। আজকের মতো সময় হাতে নেই, তবে প্রত্যেকে খুব ভালো থাকবেন এটাই আশা করব। দেখুন, আমাদের জীবনটা অনেক বেশি মূল্যবান, একটাই জীবন, এবং আজকে ডক্টর যেভাবে বললেন এত ভালো বেশ কিছু পরামর্শ রয়েছে এর সাথে জুড়ে, আশা করি আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত খুব ভালো করেই সকলে কাটান, এটাই কাম্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।